Okay, we are discussing about the steps in preparing a worksheet. এবং ওয়ার্কশিটের ফার্স্ট কলাম ট্রায়াল ব্যালেন্স, তারপরে অ্যাডজাস্টমেন্টগুলি নিয়ে আমরা শুরু করেছিলাম। এখানে আমরা এ বি দুইটা দেখেছি, তারপরে সি নাম্বারে আমরা কি করলাম? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, তাই না? তো এই যে এন্ট্রিটি, এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটি আমরা খুঁজব। এর মধ্যে নাই, যেহেতু নাই এই কারণে আমরা দেখো সি নাম্বার দিব। সি নাম্বার দিয়ে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দুটি আমরা এখানে লিখলাম, C40 পেয়েছো? দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। এখানে নিচের দিকে আমরা দুইটি লিখলাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটিও লিখলাম, আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটিও লিখলাম, কারণ ট্রায়াল ব্যালেন্সের মধ্যে দুইটির একটিও নাই। তাহলে এর পরের যেটি ছিল আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন দেখবে এটি আছে কিনা। তাহলে সি এর পরে ডি নাম্বারে দেখো আনআর্নড রেভিনিউ এর মধ্যে আছে, তাহলে এর সাথে আমরা ডেবিট দিকে 400 লিখে দিলাম। ঠিক আছে, আর একটি লাগবে আমাদের, সেটি আছে কিনা খুঁজে দেখি এবার। আছে স্যার, সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ আছে, তাহলে সার্ভিস রেভিনিউ কই? এই যে সার্ভিস রেভিনিউ। তাহলে এখানে নিচে আর লিখতে হলো না, দুইটাই আমরা পেয়ে গেছি এবং এর সাথে ডেবিট ক্রেডিট দুইটাই বসিয়ে দিলাম। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এই দুইটি আবার খুঁজে দেখবো অ্যাকাউন্ট রিসিভেবল আছে কিনা। অ্যাকাউন্ট রিসিভেবল নাই, সার্ভিস রেভিনিউ তো আছে, তাহলে সার্ভিস রেভিনিউর আন্ডারে ই দিয়ে লিখলাম 200 আর নিচে অ্যাকাউন্ট রিসিভেবল ই দিয়ে লিখলাম 200। তারপরে দেখো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তো ইন্টারেস্ট এক্সপেন্স এবং পেয়েবল এই দুইটি খুঁজে দেখবো আবার, এই দুইটার একটিও আমাদের ট্রায়াল ব্যালেন্সে নাই। যেহেতু নাই, নিচের দিকে আমরা দুইটি লিখে দিব, ইন্টারেস্ট এক্সপেন্স এবং ইন্টারেস্ট পেয়েবল, এফ নম্বরে 50-50 লিখে দিলাম। তারপরে লাস্ট অন স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট এবং স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল ক্রেডিট 1200 টাকা। এই দুটি আছে কিনা দেখো, স্যালারিজ এক্সপেন্স তো আছে, স্যালারি পেয়েবল এদিকে খুঁজে দেখলাম নাই, তাহলে এক্সপেন্স বরাবর আমরা জি দিয়ে 1200 লিখলাম আর নিচে স্যালারি পেয়েবল জি দিয়ে 1200 লিখলাম। তাহলে ওখান থেকে আমরা মূলত এই অ্যাডজাস্টমেন্ট কলামে বসাবো, যেগুলি এখানে অ্যাকাউন্ট দেয়া আছে সেগুলি বরাবর, আর যেগুলি দেয়া নেই সেগুলি নিচে লিখে তারপরে আমরা এভাবে অ্যাডজাস্টমেন্টগুলি কমপ্লিট করব। তাহলে সেকেন্ড কলাম ক্লিয়ার কিনা বলো, না বুঝলেও বলো। বুঝছি স্যার। সবাই কি বুঝছো? সিফাতুল্লাহ আছো? সিফাতুল্লাহ, সৈকত হোসাইন, জি স্যার আছি। বুঝছো? জি স্যার, কিছুটা বুঝছি, আমি তো মাত্র আসলাম স্যার জয়েন করতে। ও শুরু থেকে ছিলে না? না স্যার, আমি তো কাজে ছিলাম স্যার, লেট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা সেকেন্ড কলামে কি করলাম? অ্যাডজাস্টমেন্টগুলি কমপ্লিট করলাম। এরপরে থার্ড কলামে আমাদের কাজ কি? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করা। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কিভাবে করব? প্রথম দুইটি কলাম, এই দুইটি কলাম অ্যাডজাস্ট করে থার্ড কলাম তৈরি করব। তার মানে এখন আমাদের এই প্রথম কলাম এবং সেকেন্ড কলাম মিলে থার্ড কলাম তৈরি করব। তাহলে ওই বরাবর আমরা দেখো প্রথমে কি আছে? অ্যাকাউন্ট টাইটেল ক্যাশ। ক্যাশ এখানে ট্রায়াল ব্যালেন্সে কত আছে? 15,200।
এরপরে অ্যাডজাস্টমেন্টে কোনো আছে কি? কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। তাহলে সরাসরি আমরা এই কলামে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 15,200 লিখে দিব। এরকমের সবগুলি সাপ্লাইজ কত এখানে 2500, এর সাথে অ্যাডজাস্টমেন্ট কত ক্রেডিট দিকে 1500। তাহলে ডেবিট দিকে তো ছিল 2500, এখান থেকে ক্রেডিট দিকে আছে 1500, অ্যাডজাস্টমেন্ট করলে কত থাকে? 1000। ডেবিট ব্যালেন্স 1000 থাকে। এরকম সবগুলি তুমি এখানে তাকাও, এই কলাম 1 কলাম 2 সবগুলি 1 বাই 1 এভাবে প্লাস মাইনাস করে আমরা কলাম 3 কমপ্লিট করব একবারে শেষ পর্যন্ত। এখানে দেখো, আচ্ছা স্যার, ঠিক আছে। বুঝছো? বুঝতে পারলাম। জি স্যার, জি এখন স্যার। তাহলে থার্ড কলামটি কিভাবে করব? কলাম 1 এবং 2 এর সাথে অ্যাডজাস্ট করে যেগুলিতে অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেগুলি অ্যাডজাস্টমেন্ট করব, আর যেগুলিতে অ্যাডজাস্টমেন্ট নাই সেগুলি সরাসরি ট্রান্সফার করে দেব। ওকে, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমরা থার্ড কলামে আসলাম। থার্ড কলাম হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এবং এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। তো আগে থেকেই আমরা জানি ইনকাম স্টেটমেন্টে অনলি দ্য রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার এইগুলি থাকে। তো এখন জি অ্যাডজাস্টেড স্যার। ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা বের করব কোনগুলি রেভিনিউ এবং কোনগুলি এক্সপেন্স। এক্সপেন্স, সেগুলি আমরা মার্ক করব। মার্ক করে অনলি সেইগুলি আমরা ট্রান্সফার করে দেব ইনকাম স্টেটমেন্টে। তাহলে প্রথমে আমরা মার্ক করব। তোমরা খাতা কলমে যখন করবে তখন পেন্সিল দিয়ে মার্ক করে রাখবে পাশে যে এগুলি এগুলি রেভিনিউ বা এগুলি এগুলি এক্সপেন্স। তো সেগুলি আমরা ইনকাম স্টেটমেন্টে সরাসরি ট্রান্সফার করে দেব। তাহলে এখানে রেভিনিউগুলি যেহেতু ক্রেডিট ব্যালেন্স থাকে, এদিকে চেক করলে আমরা রেভিনিউ পাবো একটি রেভিনিউ, সেটি হলো সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টমেন্ট কলামে কত আছে? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কলামে 10,600। 10,600। তাহলে এটি স্যার, আমরা ইনকাম স্টেটমেন্টে শিফট করে দিলাম। স্যার এখানে তো স্যার আনআর্মড রেভিনিউ সার্ভিস আছে স্যার। জি, আনআর্ন রেভিনিউ রেভিনিউ। সার্ভিস আছে আনআর্ন তো স্যার। রেভিনিউ তো আর আমাদের রেভিনিউ না। আনআর্ন রেভিনিউটা কি হিসাবে থাকে? তাই স্যার। তাহলে ওইটা তো আমাদের ইয়ে না, রেভিনিউ না। এবং ওটা কোন ও কলামে আচ্ছা আছে, স্যার। ডেবিট না ক্রেডিট দিকে? স্যার স্যার ক্রেডিট ডেবিট দিক আছে। হ্যাঁ, তো সেটা আমাদের দেখতে হবে। যেগুলি রেভিনিউ সেগুলি আসবে, যেগুলি অ্যাসেট বা লায়াবিলিটি সেগুলি আসবে না। তো রেভিনিউ এখানে শুধু নাম রেভিনিউ থাকলে সেটা রেভিনিউ হবে না, এটা বুঝতে হবে অনলি সার্ভিস রেভিনিউ। ওকে, ওকে স্যার। তো সার্ভিস রেভিনিউ এটা আছে 10,600। এরপরে এক্সপেন্স কোনগুলি? এক্সপেন্স স্যালারিজ কোনগুলি এক্সপেন্স। সেগুলি আমরা আইডেন্টিফাই করব। এক্সপেন্সগুলির সাথে তো এক্সপেন্স আছে, তো সেই অনুযায়ী আমরা ওগুলি সব বের করলাম। স্যালারি সব বরাবর লিখে দিলাম, রেন্ট এক্সপেন্স, তারপরে সাপ্লাইজ এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, তারপরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তারপরে ইন্টারেস্ট এক্সপেন্স। এগুলি আমরা এক্সপেন্স পেলাম। তো এগুলি আমরা ইনকাম স্টেটমেন্টে রেভিনিউ এবং এক্সপেন্ডিচারগুলি সব শিফট করে দিলাম। এখন এক্সপেন্সগুলি অ্যাড করো, কত হয়? 7,740, আর ক্রেডিট দিকে আসলো 10,600। ঠিক আছে, জি স্যার। এখন ইনকাম স্টেটমেন্টে এই ক্রেডিট এবং এই ডেবিট মানে রেভিনিউ এবং এক্সপেন্ডিচার এই দুইটা মাইনাস করে যেটা পাই আমরা, ইনকাম স্টেটমেন্টের বটম লাইন কি থাকে মনে আছে? ইনকাম স্টেটমেন্ট স্যার, নেট ইনকাম স্যার। নেট ইনকাম। তাহলে এই ডেবিট এবং ক্রেডিট মানে 10,600 এবং 7,740, এই দুইটাকে যদি আমরা মাইনাস করি তাহলে পেয়ে যাব নেট ইনকাম। জি দুইটা স্যার। মাইনাস করলে কত হয় সেটা আমরা করে দেখব। কত হয়? 2,860। ঠিক আছে, জি স্যার। এই যে, তাহলে এখানে আরেকটি রো আমরা দেখলাম, এই 10,600, এটা আমরা নিচে 10,600 নিয়ে আসলাম, এপাশেও 10,600 লিখলাম। এখন এখানে কত কম আছে এটা মাইনাস করলে আমরা এই ফিগারটা পেয়ে গেলাম 2,860। তাহলে এটাই হলো নেট ইনকাম। আর নেট ইনকাম আমরা কোথায় শিফট করি?
স্যার ইয়াতে ব্যালেন্স শিটে। ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে ওনার সিকিউরিটি স্টেটমেন্টে শিফট করি, আর ওনার সিকিউরিটিটা আমরা ব্যালেন্স শিটে শিফট করি। মনে আছে তো? জি স্যার। এখন আবার এই কলামটি শেষ হলো ইনকাম স্টেটমেন্ট। এবার ব্যালেন্স শিট কলাম খেয়াল করো। ব্যালেন্স শিট কলামে এখানেও আমরা শুধু অ্যাসেট এবং লায়াবিলিটি যেগুলি আছে সেগুলি শিফট করে দেবো। অ্যাসেটগুলি ডেবিট দিকে লিখব এবং লায়াবিলিটিগুলি ক্রেডিট দিকে লিখব। যদিও অ্যাসেটের ডেবিট ক্রেডিট হয় না, তো এখানে আমাদের যেহেতু ওয়ার্কশিটে ডেবিট ক্রেডিট কলাম আছে, এই কারণে অ্যাসেটগুলি ডেবিট দিকে লিখলাম আর লায়াবিলিটিগুলি ক্রেডিট দিকে লিখলাম। এখানে কিন্তু অ্যাসেট লায়াবিলিটির ডেবিট ক্রেডিট নিয়ম অনুযায়ী আমরা লিখি নাই। এখানে যেহেতু দুইটি কলাম আছে, অ্যাসেটগুলি ডেবিট দিকে লিখলাম আর লায়াবিলিটিগুলি ক্রেডিট দিকে বসিয়ে দিলাম। তো এখান থেকে কোন জায়গা থেকে, এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে সরাসরি এখানে শিফট করলাম অ্যাসেটগুলি। এইটি একটি অ্যাসেট আর নিচে অ্যাকাউন্ট রিসিভেবল, এটি একটি অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেট আসলো কত আর টোটাল লায়াবিলিটি কত, এটা অ্যাড করে আমরা দেখব। লায়াবিলিটির দিকে হলো 19,590 আর অ্যাসেটের দিকে আসলো 22,450। তো অ্যাসেট লায়াবিলিটি তো সমান হতে হয় আমরা জানি, কিন্তু লায়াবিলিটির দিকে কম আছে। আর কিন্তু আমরা আরো জানি লায়াবিলিটির দিকে ইকুইটিও থাকে, তাই না? জি স্যার। এ ইকুয়াল টু এল প্লাস ওই। তাহলে এখানে আমাদের নেট ইনকামটা এখানে 2860, এটি সরাসরি আমরা ইকুইটির দিকে মানে লায়াবিলিটির দিকে আমরা শিফট করে দিলাম। তাহলে 19,590 সাথে এটা যদি অ্যাড করে দেই কত আসে? 22,450। আর অ্যাসেট তো আমাদের এটা আছি, তাহলে দুই সাইড আমাদের ব্যালেন্স শিট মিলে গেল। যদি কোনো গড়মিল হয় তখন বুঝতে হবে কোথাও ভুল হয়েছে আমাদের। তো দুই সাইড যদি অ্যাসেট এবং লায়াবিলিটি মিলে যায় তাহলে ঠিক আছে, কারণ অ্যাসেট এবং লায়াবিলিটি মিলতে হবে। আর এখন এখানে খেয়াল করো, ইনকাম স্টেটমেন্টে আমাদের 10,600 আর এটা মাইনাস করে 2,860 বের করেছিলাম। যদি রেভিনিউ কম হয়, এক্সপেন্ডিচার বেশি হয়, তখন কি হবে? তখন নেট লস হবে, তাই না? নেট ইনকামের বদলে সেটা কি বলবো আমরা? নেট লস। নেট লস। নেট লস তখন আমরা এখানে না লিখে ক্রেডিট দিকে লিখব, যেহেতু এদিকে কম থাকবে। আর ক্রেডিট দিকে যদি লিখি তখন ওটা আবার আমরা ট্রান্সফার করব কোন দিকে? এই যে ব্যালেন্স শিটের এখানে এই ডেবিট দিকে এখানে ট্রান্সফার করে দেব নেট লস হিসেবে। তার মানে এখন যেটা করেছি এর উল্টাটা, তখন আবার দুই সাইড মিলে যাবে। ঠিক আছে? জি স্যার। কি বলছি বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। এটি হলো আমাদের ফুল মানে ওয়ার্কশিট 5 কলাম। এই ওয়ার্কশিটের মধ্যে আমাদের একসাথে সব দেখা যাচ্ছে। এই ওয়ার্কশিট যদি একটি কোম্পানি মেনটেন করে তাহলে এই একটি অ্যাকাউন্টের মাধ্যমে, এই একটি বুকের মাধ্যমেই সে তার অ্যাডজাস্টমেন্টগুলি কি কি, তারপরে ট্রায়াল ব্যালেন্স কি ছিল, তারপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কি, তারপরে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট সবগুলি একসাথে সে দেখতে পায়। সেই কারণেই আমরা এই ওয়ার্কশিটটি তৈরি করে থাকি। আর কেউ যদি ওয়ার্কশিট তৈরি না করে সেক্ষেত্রে কোনো দোষের কিছু না। এটি করলে ফার্মের জন্যই সুবিধা, কারণ সে একসাথে সবগুলি দেখতে পাচ্ছে। কোথাও কোনো প্রবলেম হলো কিনা, ভুল হলো কিনা সেটি সহজে আইডেন্টিফাই করা যায়। আর যদি এটি না করে তখন ভুলের জন্য আলাদা আলাদা তার চেক করতে হয়, তার জার্নাল বুক চেক করতে হয়, তার লেজার বুক চেক করতে হয়, তারপরে অ্যাডজাস্টমেন্টগুলি আলাদা চেক করতে হয়, ইনকাম স্টেটমেন্ট চেক করতে হয়। মানে এটি অনেক ডিফিকাল্ট জব। আর যদি ওয়ার্কশিট থাকে তাহলে এই সবগুলি কাজই সহজে ভেরি ইজিলি ইট ক্যান বি ডান। সবাই বুঝছো? জি স্যার। স্যার Net income is shown on a worksheet in the
কোথায় নেট ইনকাম শো করা হয় বলো তো? কোনটা হবে? একটু আগেই তো করে আসলাম, নেট ইনকাম কোথায় আমরা দেখাই? ব্যালেন্স শিট ডেবিট কলাম অনলি। এর আগে কোথায় শো করি? ইনকাম স্টেটমেন্টের কোথায় শো করি? ইনকাম স্টেটমেন্ট একটু দেখে আসো, এটা দেখে এবার বলো কোথায় কোথায় শো করা হয়। এই যে এখানে, এখানে শো করা হয়েছে 2860, এটা কোথায়? ইনকাম স্টেটমেন্টে। আর কোথায়? আর স্যার ব্যালেন্স শিটে। তাহলে আনসার কি হবে? কোনটা হবে বলো? স্যার এই যে ডি ইনকাম নাম্বার স্যার। স্টেটমেন্ট ডেবিট কলাম এন্ড ডি ব্যালেন্স শিট ডি ক্রেডিট নাম্বার, কলাম। ডি নাম্বার। ডি ডি, ঠিক আছে, তাহলে বুঝছো তোমরা। প্রিপেয়ারিং স্টেটমেন্টস ফ্রম ওয়ার্কশিট, মানে আমরা যদি আলাদাভাবে স্টেটমেন্ট তৈরি করতে চাই এখন, তাহলে স্টেটমেন্টের তো ফরম্যাট জানা আছে, গত ক্লাসে আলাপ করেছিলাম না? জি স্যার। তো এখন ওয়ার্কশিটে তো আমাদের ইনকাম স্টেটমেন্ট আছে, এইগুলি জাস্ট ওই ফরম্যাটের মধ্যে বসিয়ে দিলেই, ব্যালেন্স শিটের ইনফরমেশনগুলিও ফরম্যাটে বসিয়ে দাও, হয়ে যাবে। এটাই এখানে বলছি, মানে ফরম্যাটটা কিরকম, এই যে দেখো, রেভিনিউ, সার্ভিস রেভিনিউ বসিয়ে দিলাম, এক্সপেন্সগুলি আলাদা করে এই ফরম্যাটে বসিয়ে দিলে আমাদের কি হলো, ইনকাম স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট একইভাবে, ওনার্স ব্যালেন্স শিট, ক্যাপিটাল। ব্যালেন্স শিট একইভাবে, অ্যাসেটগুলি শুরুতে টোটাল অ্যাসেট, লায়াবিলিটি অ্যান্ড ইকুইটি, লাস্টে টোটাল লায়াবিলিটি অ্যান্ড ইকুইটি। মানে ওয়ার্কশিটের ওগুলি জাস্ট ফরম্যাটে বসিয়ে দিলেই আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি হয়ে যাবে। ওয়ার্কশিট থেকে অ্যাডজাস্টিং এন্ট্রি করা যাবে না? অ্যাডজাস্টিং এন্ট্রি জার্নালগুলো একটু বেশি বেশি কঠিন লাগে স্যার। এটা সহজ লাগবে, ওই যে নিয়ম 4টি পড়েছিলাম, এই নিয়ম 4টি ভালো করে পড়বা। কোন 4টি নিয়ম বলো তো? স্যার ওই যে প্রিপেইড, ইন্স্যুরেন্স, তারপর স্যার ডেফারাল অ্যান্ড অ্যাক্রুয়ালস। অ্যাক্রুয়ালস। স্যার ডেফারালের কয়টা? দুইটা স্যার, কি কি? প্রিপেড এক্সপেন্স এন্ড আর্ন রেভিনিউ, সার্ভিস রেভিনিউ স্যার। আনআর্ন। জি স্যার। আর অ্যাক্রুয়ালস এর মধ্যে অ্যাকুরেট রেভিনিউ, অ্যাকুরেট এক্সপেন্স। এগুলি কোনটা কাকে বলে এটি ভালো করে পড়বা, এক্সাম্পল সহ শিখবা, এবং এগুলির ডেবিট ক্রেডিট কিভাবে হয়, এবং অ্যাক্রুয়ালস এর মধ্যে কোন কোন অ্যাকাউন্ট আসে, তারপরে প্রিপেডের মধ্যে কোন কোন অ্যাকাউন্ট আসে, আনআর্ন রেভিনিউর মধ্যে কোন কোন অ্যাকাউন্ট আসে, এই থিওরিটা ভালো করে পড়বা। এটা পড়লে যে কোনো অ্যাডজাস্টমেন্টই তোমার কাছে সহজ মনে হয়। বুঝছো? তোমাদের প্রথম জি স্যার। কাজ হলো, প্রথম কাজ কি, এই 4টি ভালো করে এক্সাম্পল সহ শেখা। ওই 4টি যদি তুমি না বুঝো তাহলে কিন্তু এগুলি তখন কঠিন মনে হবে, মুখস্থ করতে হবে। এরপরে ক্লোজিং এন্ট্রি আমরা অন্য ক্লাসে আলাপ করব, কিভাবে অ্যাকাউন্ট ক্লোজ করতে হয়, কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা তৈরি করলাম। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে আমরা একটা অ্যাকাউন্টিং সাইকেলের শেষের দিকে চলে এসেছি। তো এরপরে আমরা মনে করি ডিসেম্বরের 31 আমরা ক্লোজিং করব, বলে না হিসাব ক্লোজ করে বা ক্লোজিং। এই ক্লোজিংটা কিভাবে করে সেটা আমরা আরেকদিন দেখব, যে ক্লোজিং এন্ট্রি কিভাবে করে। তো ক্লোজিং এন্ট্রি করলে সেগুলি, এগুলি কোথায় ট্রান্সফার করা হয়, লাস্টে গিয়ে কি থাকে শুধু ব্যালেন্স শিট। তো সেটি আমরা পরে ক্লাসে ক্লোজিং এন্ট্রি এবং হাউ টু প্রিপেয়ার ইট এটি শিখব।
আজকে এ পর্যন্ত থাকলো। না বুঝলে বলো, বা কোনো প্রশ্ন থাকলে বলো। যারা প্রথম থেকে মিস করেছো আবার ভিডিওটা দেখে নিও, আর আগের ক্লাস মিস করলে ওইটা আগে দেখে নিও, কারণ অ্যাডজাস্টমেন্টগুলি যদি তুমি না বুঝো সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্কশিট করাটাও ডিফিকাল্ট। প্রথম কাজ হলো অ্যাডজাস্টমেন্টগুলি বোঝা, আর অ্যাডজাস্টিং এন্ট্রি কেন করা হয় এগুলি নিয়ে তো আমরা আগের 2টি ক্লাসে ডিটেইল আলাপ করেছি। যদি মিস করে থাকো কেউ, ওইটা আবার ভালো করে দেখে নিও, তাহলে আজকের ক্লাসটা বুঝতে আরো সহজ হবে। ওকে Yes, sir. ঠিক আছে স্যার। স্যার আমাদের জন্য স্যার অ্যাড্রেসটা ইয়াগুলো একটু সহজ করে দিয়ে আর কি স্যার, কারণ এখানে যে ম্যাথমেটিক্যাল টার্মস গুলো থাকে তো স্যার, মাস হিসাব করা লাগে, দিন হিসাব করা লাগে, স্যার এগুলোতে প্যাঁচ লাগে যায় স্যার। না, পরীক্ষায় তো আমরা তো তোমাকে তো আর বলবো না যে তুমি 10টা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি জার্নাল বলো, তোমাকে তো একটা দুইটাই জিজ্ঞেস করব, এবং তুমি এগুলি প্রিপারেশন নিবে। এবং হোমওয়ার্ক দিয়েছিলাম না তোমাদের, একটি দেখতে বলছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম না একটি? যে স্যার একটা দিয়েছিলেন না যে ইয়া থেকে আর কি স্যার। করেছো হোমওয়ার্কটি? এক্সাম্পল যেটি ওটি করতে বলছিলাম, করেছে সবাই? না সময় পাওনি? অনেক ব্যস্ত থাকো তো তোমরা, পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকো নাকি? এখন তো বাসায় কম বেশি থাকো।